শৈত্যপ্রবাহে উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রকোপ বেড়েছে ঠান্ডার, জনজীবনে দুর্ভোগ। জানুয়ারির শুরুতে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস। বিমান তৈরির স্বপ্ন এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির শিক্ষার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে গবেষণাকে, জানালেন উপাচার্য। আগামী বছরের জুনে এসএসসি ও জুলাই এইচএসসি পরীক্ষার পরিকল্পনা। ষষ্ঠ শ্রেণীতে সময় বাড়ল ভর্তির, বই বিতরণ বছরের প্রথম দিন থেকে। অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত, আগামী 5 বছরে কাজ পাবে 1 কোটির বেশি মানুষ। উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ, বললেন প্রধানমন্ত্রী। পিকে হালদারের বক্তব্য মিডিয়ায় প্রচার, আইনসঙ্গত কিনা হাইকোর্টে প্রশ্ন, রাষ্ট্রপক্ষের আদেশ আজ, জামিন মেলেনি ডক্টর সাবরিনা। ফিনল্যান্ড ও ভারতে করোনার নতুন রূপ শনাক্ত, বিশ্বে নতুন আক্রান্ত 4.5 লাখের বেশি। বিদেশ ভ্রমণে লাগতে পারে ভ্যাকসিন পাসপোর্ট। এবং বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সাকিব, নেইমার, মাশরাফি। করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাঠে দর্শক না ফেরার আশঙ্কা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছে গালি ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কনকনে শীতে যেন কাঁপছে পুরো দেশ। বেশিরভাগ অঞ্চলের উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। দেশের অন্তত 22 জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির উপর নিচ ওঠানামা করছে। এমন অবস্থায় সবচেয়ে বিপাকে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। আবহাওয়া পূর্বাভাস বলছে সামনে আরও কিছুদিন থাকবে এমন শীত, এমনকি বাড়তে পারে শৈত্যপ্রবাহ। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। দিন রাতের বেশিরভাগ সময় এমনই কুয়াশাচ্ছন্ন দেশের বড় অংশ। প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন। দেশের বেশিরভাগ অঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। এর মধ্যেই আবার কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ, যাতে সবচেয়ে বিপাকে কর্মজীবী মানুষ। শীতের কাপড় পাই নেই, কেউ দেয়ও নেই। ঠান্ডার কারণে আমরা মুশকিল চলাফেরা করতে পারছি। আর এই ব্যবসা বাণিজ্য করছি রে, খুব সীমিত আমার ব্যবসা। তথ্য বলছে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা এবং শ্রীমঙ্গলে 7.3 ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে দেশের অন্তত 22 জেলায় তাপমাত্রা 7 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আর তাতে শীতে বেশি কাবু নিম্নবিত্তরা। জানুয়ারির প্রথম সপ্তাহের পর থেকে আবার তাপমাত্রা কোথাও কোথাও আবার একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে উত্তরবঙ্গতে বাংলাদেশের উপর বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই। দিনের পাশাপাশি রাতে আরও বেশি অসহায় ছিন্নমূল মানুষ। রাজধানীর গাবতলী বাস টার্মিনালের এক কোণে শীতে কাঁপছে বুদ্ধি প্রতিবন্ধী সাইফুল। শীত নিবারণের কিছু না থাকায় গায়ের পোশাকটাকেই টেনে টুনে কাঁথা কম্বল করার চেষ্টা, কিন্তু মুখ ফুটে বলতে পারে না শীতের কষ্ট। শীত লাগে অনেক শীত লাগছে সাইফুল। অসংখ্য ছিন্নমূল মানুষ এভাবেই রাত কাটাচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায়। বিজয়ের মাস শেষ হতে চললেও তাদের কাছে পৌঁছেনি শীতের কোনো পোশাক কিংবা কম্বল। শীত খুব শীত, ঠান্ডা আরও ঠান্ডা পড়বে নি। আর এই ঠান্ডা তো দূরে কত, আরও ঠান্ডা পড়বে নি। হ্যাঁ বাবা, শীত তো লাগতেছে, বয়স্ক মানুষ কম্বল পাইনি এবার। বেশি শীত পড়লে কি হবে? বেশি শীত পড়লে তো বড়েই যাবো, বুড়া মানুষ বড়েই যাবো। আবহাওয়ার পূর্বাভাস বলছে এমন শৈত্যপ্রবাহ থাকবে আরও 2 দিন। তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না, তবে 1 ও 2 জানুয়ারি তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে, বাড়তে পারে শীতের তীব্রতা। এই ছবি বলে দিচ্ছে আসলে কতটা অসহায় এসব ছিন্নমূল মানুষ। যে অসহায়ত্ব শীত আসলে বেড়ে যায় বহুগুণ। যদিও সারা দেশের তুলনায় এখন রাজধানীতে শীতের প্রকোপ কম, আর তাই শীত বাড়ার আগেই সরকার কিংবা সমাজের বিত্তবানদের সহযোগিতা চান ভুক্তভোগীরা। প্লাবন রহমান, নিউজ 24, গাবতলী, ঢাকা। এবারে বিমান তৈরি হবে বাংলাদেশেও। দেশের একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেসের গল্প এটি। বিশ্ববিদ্যালয়ের যাত্রা এবছর শুরু হলেও এখন থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করছেন আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। একাডেমিক শিক্ষার পাশাপাশি গবেষণাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রিশাদ হাসানের প্রতিবেদন।
বঙ্গবন্ধু শেখ মুজিব এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় 2019 সালে গেজেট প্রকাশের পর 2020 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে এভিয়েশন সেফটি, এভিয়েশন ইঞ্জিনিয়ারিং সহ অ্যারোস্পেস, মহাকাশ বিষয়ক বিশেষায়িত একাডেমিক শিক্ষা দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। 4000 শিক্ষার্থীদের মধ্যে থেকে এখানে বেছে নেওয়া হয়েছে মাত্র 78 জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, দক্ষ মানব সম্পদ গড়তে শুধু একাডেমিক সার্টিফিকেট নয়, পাশাপাশি মিলবে আন্তর্জাতিক মানের স্বীকৃতি। সনদ বা সার্টিফিকেট এটাই না, পাশাপাশি একটা প্রফেশনাল সার্টিফিকেট পেতে যাচ্ছে, যেটা হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরা কাজ করছি বিভিন্ন আন্তর্জাতিক মানের ইন্ডাস্ট্রি এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। শীঘ্রই বিশ্ববিদ্যালয় স্থানান্তরিত হবে তাদের স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাটে, যেখানে প্রস্তুত হচ্ছে এভিয়েশন সিটি, যেখানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তৈরি করবে বিমান। একদিন আমরা আমাদের দেশে আমাদের নিজস্ব এয়ারক্রাফট তৈরি করতে পারবো, যেটা সরকার আশা করছেন যে আমরা এটা নিয়ে কাজ করবো। এটা একটা লম্বা প্রসেস। উপদেষ্টা কমিটির সদস্য বলছেন, সঠিকভাবে পরিচালিত হলে এটি হতে পারে এভিয়েশন ও মহাকাশ গবেষণায় দক্ষিণ এশিয়ার অন্যতম বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। আমরা যদি কাজগুলো এগিয়ে নিতে পারি, তাহলে খুব কম সময়ের মধ্যেই আমাদের এই বিশ্ববিদ্যালয়টি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান হবে না, বরং আমাদের দক্ষিণ এশিয়ার একটি রিসার্চ হাবে পরিণত হবে। বিশ্বব্যাপী এভিয়েশন খাতে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে প্রায় 5 লাখ, যা 2030 সালে গিয়ে দাঁড়াবে 10 লাখের বেশি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ডানা মেলার এই তো সময়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নতুন বছরের এসএসসি ও পরীক্ষা জুন আর এসএসসি পরীক্ষা জুলাই আগস্টে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। মন্ত্রী বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহেই অধ্যাদেশ জারির পর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বেঁধে দেওয়া বয়সের শর্ত স্থগিত করেছেন আদালত। আর সেই সাথে প্রাথমিকে বিলুপ্ত হচ্ছে রোল নম্বর প্রথা। করোনা মহামারীর কারণে চলতি বছরের 16 মার্চ থেকে বন্ধ হয়ে যায় প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম, যার ফলে শেষ করা যায়নি এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস। এ কারণেই 2021 সালে এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের সিলেবাস কমিয়ে 2021 সালের জানুয়ারির পরিবর্তে পরীক্ষা নেওয়া হবে জুন মাসে। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী। আমরা ক্লাসরুমেই তাদেরকে পড়াবার একটা উদ্যোগ নেব, আমরা চেষ্টা করছি। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। মন্ত্রী জানান, একইভাবে জানুয়ারিতে দেয়া হবে এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস, আর পরীক্ষা নেওয়া হবে জুলাই আগস্ট মাসে। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে, ইনশাআল্লাহ তাহলে 2021 সালের জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। এছাড়াও 2021 শিক্ষাবর্ষ থেকে বিলুপ্ত হচ্ছে রোল নাম্বার প্রথা। এর মাধ্যমে সকল শিক্ষার্থীদের উপর বিশেষ নজরদারি করা যাবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। মঙ্গলবার থেকে শুরু হয়েছে স্কুল ভর্তির জন্য অনলাইন আবেদন ফর্ম জমা নেওয়া। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সরকারি বেসরকারি বিভিন্ন স্কুলে ফর্ম জমা দেওয়া নিয়ে আপত্তি জানান অভিভাবকরা। লাইনে দাঁড়িয়ে জমা নেওয়াটা এখন উচিত ছিল না। আমরা ফর্মটা অনলাইনে তুলছি, আর এই যে লটারি এটা যদি অনলাইনে নিত, তাই আমাদের জন্য ভালো হতো। এর আগে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বেঁধে দেয়া 11 বছর বয়সের শর্তটি স্থগিত করেছেন আদালত। অভিভাবকদের করা রিটের শুনানির এই রায়ের ফলে 10 বছরের ঊর্ধ্বে যে কেউ এখন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে। মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে জানানো হয়, জানুয়ারিতেই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত আবেদন গ্রহণ শুরু হবে। বছরের প্রথম দিনেই যাতে শিক্ষার্থীরা নতুন বই পায়, সেজন্য 31 ডিসেম্বর বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার পরবর্তী 12 দিন ধরে বিভিন্ন ক্লাসে বই পাবেন শিক্ষার্থীরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আগামী 5 বছরে 1,13,00,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রেখে চূড়ান্ত করা হলো 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন মিলেছে এই পরিকল্পনার। 2021 থেকে 2025 সালের মধ্যে গড়ে 8% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আর এই পরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে প্রায় 65 লাখ কোটি টাকা। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত।
করোনা মহামারী এক প্রকার স্থবির করে দিয়েছে পুরো পৃথিবীর অর্থনীতি। কিছুটা ঝিমিয়ে পড়া বাংলাদেশের অর্থনীতিকেও জাগিয়ে তুলতে হাতে নেওয়া হলো অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। রাজধানীর এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেল ৬৪,৯৬০ কোটি টাকা ব্যয়ের এই ৫ বছর মেয়াদী পরিকল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যার সভাপতিত্ব করেন। পরিকল্পনায় ২০২১ অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকবে ৭.৪% থেকে ২০২৫-এ সর্বোচ্চ ৮.৫% পর্যন্ত। দেশে বর্তমান ইকোনমিক জোনের বাইরে আরও নতুন ইকোনমিক জোন করা হবে এবং সার্বিক পলিসি থাকবে বিদেশে খালি সবাই চলে না হলে নিজের দেশের ভিতরে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করা, যাতে করে আমাদের ইয়াং আপনাদের মতো যারা আছেন কম বয়সে তারা চাকরি ভিতরেই পেতে পারেন। পরিকল্পনা মেয়াদে দেশ ও বিদেশে মোট কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,১৩,০০,০০০। দারিদ্র্যের হার ২৩% থেকে ১৫% নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। লক্ষ্য অতি দরিদ্রের হার 12% থেকে কমিয়ে 7% নিয়ে আসা। আমাদের সামগ্রিক পরিকল্পনার সাফল্যেই দারিদ্র্য কমে আসছে, কর্মসংস্থান কমছিল। যেহেতু আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ আমাদের দেশে লেগেছে, কিছু অটোমেশন হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে, প্রযুক্তি গ্রহণ করা হচ্ছে, যে হারে প্রবৃদ্ধি কমছিল আমাদের কি বলবো আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব, সেটা হারটা একটু হয়ে আসছে, কমে আসছে। এছাড়া পরিকল্পনার এই দলিলে দেশের মানুষের গড় আয়ু ৭২ থেকে ৭৪ বছরে উন্নতির প্রত্যাশা করা হয়েছে। আর কর্মসংস্থান তো সরকারি বেসরকারি মিলে হবে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের হাতে ক্ষমতা আছে বলেই উন্নয়নের সুফল পাচ্ছে দেশের মানুষ। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে যখন গণতান্ত্রিক ধারা ছিল না এবং ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দী ছিল, তখন উন্নয়নের ধারা অব্যাহত থাকেনি। শেখ হাসিনা বলেন, ক্ষমতা জনতার হারে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেই উন্নয়নের গতি ফিরে এসেছে। দেশের সার্বিক উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের এই সভা। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সফল সমাপ্তির পর এই সভাতেই অনুমোদন দেওয়া হয় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার। গণভবন থেকে এই সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন জাতীয় অর্থনৈতিক পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব দরবারে বাংলাদেশ একটা মর্যাদাও পেয়েছে। একসময় বাংলাদেশ বললে সবাই এমন ভাবে ভাব দেখাতো যে বাংলাদেশ শুধু মানুষের কাছে মানে হাত পেতে চলে, যেটা আমার নিজের, আমি যখন বিরোধী দলে ছিলাম তখন আমার নিজের খুব আত্মসম্মানে বাধ্য এবং খুব কষ্ট লাগতো যে সারাটা জীবন জাতির পিতারা সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, লাখো শহীদ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। সেই স্বাধীন দেশকে কেউ এরকম অবহেলার চোখে দেখলে এটা আমাদের জন্য লজ্জাজনক। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকারের লক্ষ্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। যেহেতু গণতান্ত্রিক ধারাবাহিক ছিল না, হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল, মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে একের পর এক, যে কারণে সেই উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকেনি। সেখান থেকে যখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও মানে আমি বলবো যে যথেষ্ট সচল হয়েছে। মানুষ তার সুফল পাচ্ছে, সাধারণ মানুষ সুফল পাচ্ছে, গ্রামের মানুষ সুফল পাচ্ছে, সেটাই হচ্ছে বড় কথা। ২০২১ সাল থেকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গড়ে তোলা সেই লক্ষ্য নিয়েই আমরা শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অর্থ আত্মসাতের পর পলাতক আসামি ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার হালদার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হওয়ার পরও বেসরকারি টিভিতে তার বক্তব্য প্রচার করতে পারেন কিনা তা জানতে লিখিত আবেদনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুদক রাষ্ট্রপক্ষের মৌখিক আবেদনের শুনানি নিয়ে এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। এদিকে পিকে হালদারের সমস্ত সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। প্রায় ৩,৫০০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের ডক্টর সাবরিনা শারমিন হোসেনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। বিচারিক আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষে মোট 43 সাক্ষীর মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যের জন্য আগামী 6 জানুয়ারি দিন ধার্য রয়েছে। সারবিনা আরিফুল ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন আবু সাইদ চৌধুরী, হুমায়ুন কবির হিমু, তানজিলা পাটোয়ারি, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা। গত 20 আগস্ট একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। গত 5 আগস্ট তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক লিয়াকত আলী। সকালের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার অর্জন ধরে রাখতে 31 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে ফরিদা ইয়াসমিন ওমর ফারুক পরিষদকে জয়ী করা এখন সময়ের দাবি। আর এর কোনো বিকল্প নেই বলেও মনে করেন মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব নির্বাচন 2020 উপলক্ষে ফরিদা ইয়াসমিন ওমর ফারুক প্যানেল পরিচিতি অনুষ্ঠানের আলোচনা সভায় একথা বলেন সিনিয়র সাংবাদিকরা। এ সময় ক্লাবের গৌরব ফিরিয়ে আনতে অতীতের অক্লান্ত পরিশ্রমের দিনগুলোর কথা মনে করিয়ে দেন প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। আর যোগ্যতা বিবেচনায় এবং প্রেস ক্লাব সদস্যদের স্বপ্ন বাস্তবায়নে এবার সভাপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে ফরিদা ইয়াসমিনকে মনোনীত করায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। এ সময় সিনিয়র সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল অভিযোগ করে বলেন, প্রেস ক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত প্যানেলের জয় সুনিশ্চিত জেনে তা প্রতিহত করতে নানা গুজব ছড়ানোর চেষ্টা করছে একটি মহল। আর এর জবাব দিতে 31 ডিসেম্বর প্রেস ক্লাব নির্বাচনে ভোট ব্যালটের মাধ্যমে ফরিদা ইয়াসমিন ওমর ফারুক পরিষদকে জয়যুক্ত করার আহ্বান জানান আলোচনার বক্তারা। এবারে ফিরে দেখা 2020। 2020-এ জেকে বসা করোনা মহামারীর সাথে দেশ জুড়ে দুর্নীতির ঘটনাও রূপ নিয়েছিল মহামারীতে। দুর্নীতিতে আলোচিত ছিল স্বাস্থ্য, ব্যাংকিং, লিজিং সহ বিভিন্ন খাত। রাঘব বোয়াল দুর্নীতিবাজদের পেছনে ঘাম জড়াতে বছর কেটেছে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান দুদকের। পাচারে মাত্র 41 কোটি টাকা ফেরত আনতে পারলেও বিপরীতে হাজার হাজার কোটি টাকা পাচারের অনুসন্ধানেই পার হয়েছে বছরটি। দুর্নীতিতে দেশবাসীকে চমকে দিয়েছে সরকারি ড্রাইভারের কয়েকশো কোটি টাকার মালিক বনে যাওয়া পিকে হালদারের 3500 কোটি কিংবা ছাত্র নেতার 2000 কোটি টাকা পাচারের ঘটনা। বাকিটা দেখুন ফখরুল ইসলামের রিপোর্টে। বাংলাদেশে করোনা আর দুর্নীতি যেন পাশাপাশি পথেই হেঁটেছে 2020-এ। ভাইরাস আর দুর্নীতির বিষে যেন নীলকণ্ঠ বাংলাদেশ। স্বাস্থ্য খাতে দুর্নীতিতে হাজার কোটি টাকা লুটপাটের মাফিয়া মিঠু কিংবা তারই শিষ্য অধিদপ্তরের কেরানি আফজাল রুবিনা দম্পতির হাজার কোটি টাকার সম্পদ অনুসন্ধানের রেশটা তখনও বাকি। চলেছে পিকে হালদারের 3500 কোটি টাকা পাচারের তথ্য উদ্ঘাটন। এর মধ্যেও পুরনো ঢাকার ভাঙাড়ির দোকান থেকে 120টি বাড়ি ও নগদ কোটি কোটি টাকার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। টক অব দ্য কান্ট্রি এনু রূপন। পরের গল্পটা ভয়ঙ্কর মহামারী করোনা কেন্দ্রিক। মহামারী নিয়ে আলোচনা যা হয়েছে তার চেয়ে ঢের বেশি সমালোচনার জন্ম দিয়েছে নকল মাস্ক সাপ্লাইয়ের নামে দুর্নীতির ঘটনা। ঘটনার সূত্র ধরে দুদকের মামলার মুখোমুখি হতে হয়েছে জেএমআই, তমাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে। ব্যক্তি হিসেবে স্থানীয় কিছু জনপ্রতিনিধির বিরুদ্ধেও অভিযোগের অন্ত নেই। সংকটে গরিবের মুখের খাবার চাল, গম, তেল চুরি করতে গিয়ে সমালোচিত হয়েছেন দেশ জুড়ে, হারিয়েছেন পদও। পদের পুরো সৎ ব্যবহার করে চমক দেখিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ। 2000 কোটি টাকা পাচারের অভিযোগে এখন কারাগারে বন্দী এই ছাত্রনেতা। পদে গাড়ি চালক হলেও দুর্নীতিতে শত কোটি টাকা হাতিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মালিক ড্রাইভার।
দুর্নীতি মহামারীর পথটা আরও দীর্ঘ করে বাড্ডা থেকে বেরিয়েছে সম্পদের আরেক মাফিয়া ডন গোল্ডেন মনির। বাড্ডায় 100-র বেশি প্লট, বাজার, মার্কেট, রাজপ্রাসাদ ভর্তি সোনা আর গাড়ির ব্যবসায় ফের দীর্ঘশ্বাস ছেড়েছে দেশের মানুষ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 2020 সালে করোনা মহামারীর বাস্তবতায় খুব বেশি ভালো যায়নি বাংলাদেশের সঙ্গীত অঙ্গন। ইংরেজি নতুন বছরকে সামনে রেখে প্রকাশিত হচ্ছে বেশ কিছু নতুন মিউজিক ভিডিও, যার মধ্যে একটি সঙ্গীত শিল্পী বুশরা শাহরিয়ারের তোমায় যদি। এরই মধ্যে শেষ হয়েছে মিউজিক ভিডিও দৃশ্য ধারণের কাজ, যেখানে বুশরার সাথে দেখা যাবে মডেল অভিনেতা তানভীরকে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। হাতে মাত্র অল্প কিছুদিন, এরপরই উচ্চশিক্ষার জন্য ছাড়তে হবে দেশের সীমানা। আর কবে হবে দেখা, কিভাবেই বা কাটবে সময় আপন মানুষটিকে ছাড়া, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বুশরার মনে। সদ্য বিবাহিত একটি দম্পতির এমন মিষ্টি প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে গানচিত্র তোমায় যদি। রবিউল ইসলাম জীবনের কথা ও সাজিদ সরকারের সঙ্গীত পরিচালনায় মিউজিক ভিডিওটি নির্মাণ করছে প্রেক্ষাগৃহ, যাতে বুশরার নায়ক হিসেবে দেখা যাবে মডেল অভিনেতা তানভীরকে। সে অর্থে আমরা যেভাবে ভিজুয়াল দেখানোর প্ল্যান করছি, আমার কাছে মনে হয় ব্যাপারটা খুব লুক্রেটিভ হবে। সো অডিয়েন্স উইল লাইক ইট। একটা কাপলের কিছু লাইফস্টাইল এবং তাদের মধ্যকার কিছু খুনসুটি, গল্পটাকে আমরা আসলে একটু সুইট ওয়েতে একটা কনক্লুশন দিয়ে ব্লেন্ড করে ফাইনালি একটা গল্প বলছি, যেটা সারপ্রাইজ আকারে থাকলো। বুশরা শাহরিয়ারের শুরুটা হয়েছিল একটি দেশের গান দিয়ে, তারপর প্রকাশ করেন বাংলাদেশ সিরিজের 4টি গান। তবে তার উৎসবের বাংলাদেশ গানটি পায় বেশ জনপ্রিয়তা। সবশেষ ভারতের জি মিউজিকের ব্যানার থেকে বুশরার তেরে নাল ইশক হিন্দি গানটি মুক্তি পেয়েছিল। আমাদের যে অসম্ভব সুন্দর সুন্দর কিছু জায়গা আছে বাংলাদেশের, পর্যটনটাকে গানের মাধ্যমে তুলে ধরা যায় কিনা, ওই কাজটা করতে গিয়ে আমার উৎসবের কথা মাথায় আসে। এরপর আমার মনে আসে যে আমরা যে ছোটবেলায় বিভিন্ন রকমের খেলাধুলা করতাম, ওই খেলাধুলোগুলো দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন অনেকে হয়তো চিনেই না, যে মার্বেল খেলা বা লাতিন খেলা। তখন ওই খেলাধুলা নিয়ে আমি একটা কাজ করলাম, খেলাধুলার বাংলাদেশ। এটা আমি বলবো যে অনেকদিন পরে আমাকে এইরকম একটা জনারের গান শুনতে দর্শকরা পাবে। খুবই রোমান্টিক একটা ট্র্যাক। রাজধানীর উত্তরা সহ দেশে বেশ কিছু স্থানে দৃশ্য ধারণ শেষে তোমায় যদি রয়েছে সম্পাদনার টেবিলে। ইংরেজি নতুন বছরের শুরুতেই অনলাইনে প্রকাশিত হবে গানচিত্রটি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। গাজীপুরের কাপাসিয়ায় ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছে দেলোয়ার জেনারেল হাসপাতাল। সোমবার এই চিকিৎসা ক্যাম্পেইনে চলে কারিহাতা ইউনিয়নের আলিম মাদ্রাসা প্রাঙ্গণে। সেখানে একজন গাইনি বিশেষজ্ঞ, একজন মেডিসিন বিশেষজ্ঞ ও একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসা দেন দরিদ্র মানুষদের। হাসপাতালটির বিভিন্ন ক্যাম্পেইনে এই পর্যন্ত 600 মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলাম এক অর্থ বাণিজ্য সংবাদ। জাপানের শিল্প উৎপাদনের সূচক গেল নভেম্বরে 25.2% ছিল, যা আগের মাসের সূচকের প্রায় কাছাকাছি। সোমবার দেশটির অর্থ বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত এক সরকারি উপাত্তে দেখা গেছে এ তথ্য। জাপান টাইমস জানায়, গেল মাসে দেশটির শিল্প পণ্যের চালান 0.9% কমে 9.8 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিসেম্বরে জাপানি কারখানার কার্যক্রমে 1.1% কমার আশঙ্কা করা হচ্ছে, যদিও জানুয়ারিতে তা 7.1% বাড়বে বলেও আশা করা হচ্ছে। বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের পাশাপাশি ভাইরাসটির নতুন রূপে ফের আতঙ্ক ছড়ানোয় আগামী কয়েক সপ্তাহ আরও নিবিড় পর্যবেক্ষণের আহ্বান টোকিওর। গেল 24 ঘন্টায় করোনায় বিশ্বে আরও 5,82,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। একদিনে প্রাণ হারিয়েছে 13,113 জন। এ নিয়ে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 8,22,76,000 আর 17,94,000 ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে 1,71,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে 3,124 জনের। ভারতে 20,000-এর বেশি আক্রান্ত ও 285 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় 1,000 ছাড়িয়ে গেছে ব্রাজিলের প্রাণহানির সংখ্যা। আক্রান্ত 57,000-এর বেশি। একদিনে 562 জনের প্রাণহানি হয়েছে রাশিয়ায়। নতুন ভাইরাস শনাক্তর পর যুক্তরাজ্য ও ফ্রান্স দুদেশেই
4 শতাধিক মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন 5,83,00,000-এরও বেশি মানুষ। এবারে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সহযোগিতা না করার অভিযোগ তুললেন জো বাইডেন। এই প্রক্রিয়ায় তার টিম নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে বলে জানান তিনি। ট্রাম্প প্রশাসনের এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে বলেও অভিযোগ বাইডেনের। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটোর পরও সোমবার প্রতিরক্ষা বিলের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। সংবাদ নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সকলের সংবাদে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগের চুক্তিতে এ+ ক্যাটাগরিতে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ। ক্যাটাগরি এতে ছিলেন ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও ক্যাটাগরি বিতে মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম। শেষ করব নিউজ 24 সকলের সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো আরেকবার। শৈত্যপ্রবাহে উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রকোপ বেড়েছে ঠান্ডার, জনজীবনে দুর্ভোগ। জানুয়ারির শুরুতে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস। বিমান তৈরির স্বপ্ন এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির শিক্ষার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে গবেষণাকে, জানালেন উপাচার্য। আগামী বছরের জুনে এসএসসি ও জুলাই এসএসসি পরীক্ষার পরিকল্পনা। ষষ্ঠ শ্রেণীতে সময় বাড়ল ভর্তির, বই বিতরণ বছরের প্রথম দিন থেকে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত, আগামী 5 বছরে কাজ পাবে 1 কোটির বেশি মানুষ। উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ, বললেন প্রধানমন্ত্রী। পিকে হালদারের বক্তব্য মিডিয়ায় প্রচার আইনসঙ্গত কিনা হাইকোর্টের প্রশ্ন রাষ্ট্রপক্ষে। আদেশ আজ, জামিন মেলেনি ডক্টর সাবরিনা। ফিনল্যান্ড ও ভারতে করোনার নতুন রূপ শনাক্ত, বিশ্বে নতুন আক্রান্ত 4.5 লাখের বেশি। বিদেশ ভ্রমণে লাগতে পারে ভ্যাকসিন পাসপোর্ট। এবং বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব, নেই মাশরাফি। করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাঠে দর্শক না ফেরার আশঙ্কা। এখন এ পর্যন্ত আপনারা দেখছেন নিউজ 24। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।